জঙ্গলের মাঝে অদ্ভুত একটা বাড়ি। সেই বাড়ির মধ্য থেকে রাত্রেবেলা অদ্ভুত চিৎকারের শব্দ শোনা যায়। ওই বাড়ির আশপাশে যারাই যায় তারাই নিখোঁজ হয়ে যায়। আসলে ওই বাড়িতে কি আছে, ভূত না অন্য কিছু? আর এক বাবার তার মেয়েকে নিয়ে শুধুই ভয় যে তার মেয়ের ওপরে সবসময় কেউ নজর রাখছে, কিন্তু কে সে? তো আজকের কাহিনী অত্যন্তই রহস্যময়। গল্পের শেষের টুইস্ট তোমার মাথায় ঘুরে যাবে। তো চলো গল্পে যাওয়া যাক। তো গল্পের শুরুতেই একটা পাহাড়ি এলাকায় একটা গাড়িকে যেতে দেখি। তো গাড়ির মধ্যেও একটা ফ্যামিলি আছে। এই যে লোকটির নাম বাবানান, আর এই যে নারী স্ত্রী আর মেয়ে পিছনে দুর্গা। বাবানান আসলে এখানে কার্যসূত্রেই থাকে। এখন সে তার স্ত্রী ও মেয়েকে নিয়ে একেবারে থাকার জন্য এখানে আসছে। তো তারা চলতে চলতে একটা জঙ্গলের মধ্যে এসে পড়ে। ড্রাইভার বলে, এই জঙ্গলের মধ্যেও কেন? বাবানান বলে, বাইরে জায়গার দাম অনেক, তাই জঙ্গলের মধ্যেই বাড়িটা কিনেছি। তো আরো কিছুটা যাওয়ার পরেই ড্রাইভার আচমকাই ব্রেক কষে বসেন, কারণ গাড়ির সামনে দিয়ে কিছু একটা চলে গেল। তো এরপরে বামানান লাইট মেরে দেখে না, বাইরে কিছু নেই। তো বামানান বলে, আরে কোনো শিয়াল কুকুর হবে, জঙ্গলের মধ্যে থাকতেই পারে, ওসব কিছু না, চলো। তো এরপরে গাড়ি আর স্টার্ট নিচ্ছে না। তখন বামানান ড্রাইভারকে বলে, চলো ইঞ্জিন চেক করি। তো ড্রাইভার ইঞ্জিন চেক করতে আসলে ফট করে পাশে একটা আওয়াজ হয়। বাবানান আবারও টর্চ লাইট মেরে এদিক ওদিক দেখে এবং তার সামনে একটা বাড়ি চোখে পড়ে। তো এই বাড়ির ইতিহাসটা একটু বলি। আসলে এই বাড়ির বড় ছেলের মাথায় একটু সমস্যা ছিল এবং সে কোনো এক কারণে তার পরিবারের সবাইকে মেরে ফেলে এবং তারপরে সে নিজেই ঝুলে যায়। তারপর থেকেই এই বাড়ি পরিত্যক্ত। লোকজনেরা বলে এই বাড়ির মধ্য থেকে নাকি মাঝে মধ্যে মহিলাদের কণ্ঠস্বর শোনা যায়। তো এর পরের সিনে দেখতে পাই বাবানানরা বাড়িতে এসে পৌঁছেছে। তো পরের দিন সকালে বাবানান তার মেয়েকে কলেজে ভর্তি করানোর জন্য কলেজে কথা বলতে আসে। তো স্যার বলে, এক সপ্তাহ আগেই ক্লাস শুরু হয়ে গেছে, কিন্তু আপনি কালকেই মেয়েকে নিয়ে এসে অ্যাডমিশন করিয়ে নিন। বাবানান বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এদিকে সচিন নামে একজনকে দেখতে পাই। এ আসলে প্রমোটার। সে বাবানানকে আসতে দেখে তার কাছে ছুটে যায় আর বলে, তোমাকে এত বাড়ি দেখালাম, নিলে না কেন? আর শুনছি তুমি নাকি ওই ভুতুরে বাড়ির পাশের ওই বাড়িটা কিনেছো। শোনো, ভালো কথা বলছি, ওই জায়গাটা ভালো না, আমি একটা জায়গা দেখে দিচ্ছি, সেখানে চলে এসো। তো বাবানান তাকে পাত্তা না দিয়ে চলে আসে। তো সে বাড়ির পথে আসার সময় ওই বাড়িটা যখন ক্রস করছিল তখন সে থমকে দাঁড়িয়ে যায় এবং সে বাড়িটার দিকে তাকিয়ে থাকে এবং সে তারপরে সেখান থেকে বাড়ি চলে আসে। এবং এরপরে দেখতে পাই তারা শপিং করে এবং গ্রামটা তার স্ত্রী ও মেয়েকে খুব ভালো করে ঘুরে ঘুরে দেখায়। তারপরে বাবানান একদিন তার মেয়ের জন্য একটা কুকুরও কিনে নিয়ে আসে। তো এরপরে সে দেখতে পাই বাবানান যে হোটেলে কাজ করে সেখানে কাজ মিটিয়ে বাড়ি ফিরছে। রাতও হয়ে গেছে। তো বাবানান যখন ওই বাড়িটা ক্রস করছিল তখন সে বাড়ির মধ্য থেকে মহিলার চিৎকার শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় এবং টর্চ লাইট মেরে চারিদিকটা ভালো করে দেখতে থাকে। চিৎকারের আওয়াজটা এখনো হচ্ছে। তো সে এবারে গাড়ি রেখে বাড়িটার দিকে আস্তে আস্তে এগোতে থাকে। তারপরে সে গেট খুলে ভিতরে ঢুকে যায়। আর তখনই বাড়ির ভিতর থেকে চিৎকারের আওয়াজটা এতটা ভয়ঙ্কর শোনায়, বাবান এইবারে ভয় পেয়ে যায়। সে এক ছুটতে সেখান থেকে বেরিয়ে আসে। সে গাড়ি স্টার্ট করতে যায় কিন্তু স্টার্ট নিচ্ছে না। তো তারপরে বাবানান গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে পায়ে পায়ে বেঁধে গাড়ি শুদ্ধ ওখানেই পড়ে যায় এবং সিন এখানে কাট হয়ে যায়। তো বাবানানের স্ত্রী ও মেয়ে বসে আছে। তারা ভাবছে অনেক রাত হয়ে গেল কিন্তু মানুষটা এখনো বাড়ি ফিরল না। তো কিছু মুহূর্ত পরে বাবানান গাড়ি ঠেলতে ঠেলতে বাড়ি আসে। বাবানানকে এই অবস্থায় দেখে তার স্ত্রী ও মেয়ে ছুটে আসে যে কি হয়েছে। বাবানান বলে, ও কিছু নয়, এমনি গাড়ির থেকে পড়ে গেছিলাম, তাই একটু কেটে গেছে। তো এরপরে বাবানানকে ওষুধ লাগানোর পরে তার মেয়ে ঘরে চলে যায়। বাবানান সামনের ঝোপে কাউকে একটা দেখতে পায়। সে সজাগ হয়ে ওঠে এবং টর্চ লাইট মেরে এদিক ওদিক দেখতে থাকে, কিন্তু বাবানান কাউকেই দেখতে পায় না। সে ঘরে চলে যায়। তো রাত্রেবেলা বাবানানের ঘুম আসছে না। তো সে উঠে বসে এবং সে জানালার পর্দার ওপাশে দেখতে পায় কেউ যেন সেখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। বাবানান কাঁপা কাঁপা হাতে জানলার পর্দাটা সরায় এবং বাইরে উকি দিয়ে দেখে কই কেউ নেই। তো বাবানান পরের দিন থানায় আসে। তো বাবানানকে দেখে জেলের এই কয়েদিটা কেমন একটা করে ওঠে। তো বাবানান পুলিশকে বলে, ওই ভুতুরে বাড়িটা আছে না, ওর পাশ দিয়েই আমার বাড়ি যেতে হয়। তো কাল রাতে যখন আমি বাড়ি ফিরছিলাম তখন ওই বাড়ির মধ্য থেকে আমি চিৎকারের শব্দ শুনতে পাই, কোনো একটা মহিলার চিৎকার। স্যার, আমার মনে হয় ওই বাড়ির মধ্যে কোনো মহিলার উপরে অত্যাচার করা হচ্ছিল। তো এই পুলিশটি অ্যান্থনি নামে একটা পুলিশকে ডেকে বলে, তুমি কি ওই পুরো বাড়িটা চেনো যার কথা ইনি বলছেন? অ্যান্থনি বলে, হ্যাঁ চিনি। তো অ্যান্থনি বাবানানের ওপরে উল্টো আবার বলে, আপনি অত রাত্রেবেলা ওখানে কেন গিয়েছিলেন? বাবানান বলে, আমার বাড়ির পথেই ওটা পড়ে, আমি চিৎকারের শব্দ শুনেই তাই একটু দেখতে গেছিলাম, এছাড়া কিছু না। তো সেখানে ডিএসপি চলে আসে, বলে ব্যাপার কি? তো ঘটনাটা বলার পরে ডিএসপি বলে, ঠিক আছে আমরা দেখে আসবো। তো পরের সিনে আমরা দুর্গার কলেজ দেখতে পাই। তো এখানে আমরা দুর্গার বান্ধবী সিনসিকে দেখতে পাই। তারা দুজন কথা বলছে। সিনসি হঠাৎ বলে, আরে তোর ব্যাগেও আমার মতো পুতুল লাগানো তো দেখছি। দুর্গা বলে, হ্যাঁ হ্যাঁ তাই তো। তো এমন সময় সিনসির বয়ফ্রেন্ড এসে সিনসিকে একটা আংটি গিফট করে।
আসলে জিজু ছেলেটা একটু 490 গোছের। তো কি হচ্ছে, এদেরই তো মেয়ে পটে। তো এদেরকে স্যার দেখে ফেলায়, একটু ভালো রকম বলে আর সাবধান করে দেয়। তো এদিকে বাবানানকে দেখতে পাই, সে হোটেল থেকে চলে আসে, কারণ তার কেটে গেছিল, ওই জন্য সে টিটিনাস নেবে। তো সে ডাক্তারে দেখিয়ে যখন বাড়ি ফিরছিল, তখন সে দেখে ওই বাড়িটির সামনে পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে। তার মানে পুলিশ বাড়িটি দেখতে এসছে। তাই বাবানানও গাড়ি দেখে ওই বাড়ির মধ্যে সেও ঢুকে পড়ে। তো ডিএসপি বাবানানকে দেখে বলে, আপনি? বাবানান বলে, আমি বাড়ি ফিরছিলাম, আপনাদের দেখেই আসলাম। ডিএসপি বলে, ও আচ্ছা, চলুন একসঙ্গেই দেখা যাক বাড়িটা। তো তারপরে এরা বাড়িটিকে ভালো করেই দেখে, কিন্তু তেমন সন্দেহজনক কিছুই পায় না। ডিএসপি বলে, কিছুই তো মনে হলো না, যাই হোক, যদি পরে আপনার কোনো সন্দেহজনক কিছু মনে হয় আমাদেরকে বলবেন। তো এরপরে পুলিশ সেখান থেকে চলে আসে। তো এরপরে বাবানানও বাড়ি আসে, কিন্তু তার মন থেকে খুঁতখুঁতানি যাচ্ছে না। সে ভাবছে, আমি কি সত্যিই ভুল শুনলাম? না, তা তো হতে পারে না, আমি স্পষ্ট শুনেছি মেয়ে মানুষের চিৎকার। তো পরের দিন সকালে আমরা সিনসিকে দেখতে পাই, সে দুর্গার বাড়ি আসার জন্য বাড়ি থেকে বেরোচ্ছে। তো এরপরে আমরা সিনসিকে দুর্গার বাড়ির পাশেরই একটা জঙ্গলে দেখতে পাই, এবং সেখানে তার বয়ফ্রেন্ডকেও আসতে দেখি। ওই যে জিজুর গিফটের কামাল এক তুড়িতেই জঙ্গলে মঙ্গল করতে চলে এসছে। তো জঙ্গলের মধ্যে এরা একটা ব্যাগ দেখতে পায়। তো জিজু সিনসিকে বলে, তোমাকে আমি যেখানে যেতে বলেছিলাম ওখানে যাও, আমি যাচ্ছি। তো কিছুক্ষণ পরে জিজু ওই বাড়িতেই আসে, হ্যাঁ, সেই ভূতরের বাড়িতে, এবং সেখানে সে সিনসিকে খুঁজতে থাকে। আসলে সিনসিকে সেই এখানে আসতে বলেছে, কারণ জায়গাটা নিরিবিলি, কেউ আসে না, এতে তাদের গল্প করতেও একটু সুবিধা হবে, এই জন্য আর কি। তো জিজু দেখতে পাই পাশেই সিনসির ব্যাগ আর জুতো পড়ে আছে। তো এরপরে সিনসি এসে জিজুকে বলে, ভিতরে একটা ভালো জায়গা খুঁজে পেয়েছি, চলো ওখানে। এইদিকে দুর্গা তার বান্ধবীর অপেক্ষায় বসেই আছে। তো এদিকে দেখতে পাই সিনসি একটা পুরানো তক্তা খুঁজে বার করেছে, আর এরা এখানে শুয়ে বসে আর কি ওই খোঁজ গপ্প করছে। তো জিজু একটা চুমু চায়, মানে রেলগাড়ির চাকা আর কি গড়ানো শুরু করেছে সবে। তো সিনসি প্রথমটাই না করে, অমনটা করতে হয়, না করলে কি হয়। তারপরে সে যখন চুমু দিতে যাবে, এমন সময় পাশ থেকে শীষের শব্দ শোনা যায়। শব্দটা খুবই জোরালো আর তীব্র, আর এরা ভয় পেয়ে যায়, এই নিরিবিলি জায়গায় কে শীষ বাজায়। জিজু বলে, তুই বসো, আমি দেখে আসছি। তো জিজু এদিক ওইদিকে খুঁজতে খুঁজতে একটা ঘরে এসে পড়ে, এবং সেখানে আমরা সাদা কাপড় পরিহিত একজনকে দেখতে পাই। জিজু এই দৃশ্য দেখে তো ভয় পেয়ে যায়। তো এরপরে কিছুক্ষণ কেটে যায়, জিজু আসছে না দেখে সিনসি খুঁজতে বেরোয়, এবং সে একটা দেয়ালের কোণায় এসে দাঁড়িয়ে পড়ে, এবং সে আড়ে আড়ে দেখতে পায় কেউ একজন জিজুকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আসলে জিজু আর নেই। তো এর পরের দিন থানায় দেখতে পাই, সেখানে খবর এসছে সিনসি নামে একটা মেয়ে হারিয়ে গেছে। তার মানে সিনসি সেখান থেকে আর ফিরে আসেনি। তো পুলিশ তদন্তে নেমে পড়ে, আর বামানান সিনসিদের বাড়ি খোঁজ নিতে আসে। তো সিনসির কাকা বলে, আর বলো না ভাই, এখনকার মেয়েদের আর কি বলি, বাড়ির থেকে বান্ধবীর বাড়ি যাওয়ার নাম করে যে কোথায় গেছে কে জানে। কারোর সঙ্গে পালিয়ে গেলে তবু একটা হয়, আর উল্টো পাল্টা কাজ করে না বাড়ি ফেরে। তো পাশ থেকে একজন বলে, দাদা আপনারও তো একটা মেয়ে আছে, একটু খেয়াল রাখবেন, এখনকার যুগ খারাপ। বাবানান বলে, হ্যাঁ সে তো রাখতেই হবে। তো এরপরে বাবানান বাড়ি আসলে তার মেয়ে বলে যে তার বান্ধবীর খোঁজ পাওয়া গেছে কিনা। বাবানান বলে, না না, পুলিশ খোঁজ করছে। তো বাবানান দুর্গাকে বলে, মা তোর যদি কোনো ছেলে পছন্দ হয়ে থাকে আমাকে বলিস, আমি তোকে অবশ্যই সাপোর্ট করব। তো রাত্রেবেলা শুয়ে বাবানানের ঘুম আসছে না, আর বাইরে কুকুরটাও চিল্লাচ্ছে। সে বাইরে এসে টর্চ লাইট মেরে এদিক ওদিকে দেখে, তেমন কিছু না বুঝে সে ঘরে গিয়ে শুয়ে পড়ে। তো এরপরে সকালবেলা দুর্গা উঠে উঠান ঝাড় দিচ্ছে, এমন সময় সে কিছু একটা দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। এরপরে সে তার বাবা মাকে ডেকে এখানে নিয়ে আসে, এবং আমরা দেখতে পাই তাদের বাড়ির পোষা কুকুরটি মরে পড়ে আছে। বাবানান এবারে বুঝতে পারে যে সে এতদিন ধরে যেটা সন্দেহ করছে তেমন কিছু একটা ঘটছিল, যে তার মেয়ের ওপরে নিশ্চিত কেউ নজর রেখেছে, আর তার বাড়ির আশপাশে সে ঘুরঘুর করে, আর এই কুকুরটা সমস্যা করে ফেলায় মেরে ফেলেছে। তো এরপরে বাবানান কাজে যাওয়ার সময় ওই পুরো বাড়ির মধ্যে আবার যায়। তো বাবানান এবারে ভালো করে বাড়িটা দেখতে থাকে, এবং সেখানে ব্যাগ আর জুতো সে দেখতে পায়। হ্যাঁ, এগুলো সেই সিনসির জুতো আর ব্যাগ। তো বাবানানের সন্দেহটা যেন এবারে জোরালো হয়, যে এখানে মেয়েদের ধরে এনে অত্যাচার করা হয়। তবে যে এটা সিনসির ব্যাগ বাবানান তো জানে না। তো এখানে সিন কাট হয়ে যায়, আর থানায় দেখতে পাই পিয়াসি নামের একটা মেয়ে তার এক্স বয়ফ্রেন্ডের নামে থানায় কমপ্লেন করতে এসছে। পিয়াসি বলে, এর ফোনে আমার কিছু পার্সোনাল ছবি আছে, আর ব্রেকআপ হওয়ার কারণে ও ডিলিট করতে চাইছে না ফটোগুলো, আর ও বলছে ফটোগুলো নেটে ছেড়ে দেবে। আচ্ছা, বয়ফ্রেন্ডটাকে একবার দেখো, থাক আর কিছু বলবো না। তো পুলিশটি পিয়াসিকে বলে, তুমি একটু বাইরে যাও, আমি এর সঙ্গে কথা বলছি। তো পিয়াসি বাইরে আসলে ডিএসপি বলে, এই ফোনটা দে তো তুই। তো ছেলেটি পুলিশকে ফোনটি দেয়। তো ডিএসপি ছবিগুলো দেখে বলে, বাহ, ভালোই কেচ্ছা দেখছি তোদের, বুঝতে পারছি তোর এরকম একটা মেয়ে পটে গেছে, ছাড়তে তো চাইবি না, তবে ওর সঙ্গে যা এনজয় করে নিয়েছিস অনেক করেছিস, ভালো মুখেই বলছি, এবারে ফটোগুলো ডিলিট করে দে, আর ও মেয়ের আশা ছেড়ে দে, ও মেয়ে ভালো না। তো ছেলেটি বলে, ঠিক আছে স্যার, ডিলিট করে দেবো। তো ডিএসপি এইবারে পিয়াসিকে এসে বলে, ও আর তোমাকে ডিস্টার্ব করবে না। তো পিয়াসি খুশি হয়ে যায়। তো তখনই সেখানে অ্যান্টনি আসে। তো ডিএসপি তার কাছে এসে বলে, মেয়েটির কোনো খোঁজ পেলে?
তো ডিএসপির কথায় উত্তর না দিয়ে অ্যান্টনির চোখ পিয়াসির দিকে চলে যায়। স্বাভাবিক, সুন্দরী মেয়ে বলে কথা। ডিএসপি বলে ওইদিকে তাকিয়ে লাভ নেই, দেখতে সুন্দরী হলে কি হবে, সুবিধার মেয়ে না, তোমার জীবন কিন্তু ঝান্ডুবাম করে দেবে। তো একটু পরেই সেখানে ভাওয়ানান চলে আসে আর সে ডিএসপি কে বলে, স্যার আজকে আমি ওই বাড়ির মধ্যেও একটা ব্যাগ আর জুতো দেখেছি। ডিএসপি বলে, কেন গিয়েছিলেন ওখানে? ভাওয়ানান বলে, ওই পথ দিয়ে আসছিলাম, সন্দেহ হয়েছিল তাই গেছিলাম। ডিএসপি বলে, ওই জুতো আর ব্যাগ ওখানেই পড়ে আছে তো, এখন গেলে পাওয়া যাবে তো? ভাওয়ানান বলে, হ্যাঁ স্যার ওখানেই পড়ে আছে, আমি হাত দেইনি। ডিএসপি বলে, ঠিক আছে, আর কোনোদিন ওই বাড়িতে যাবেন না। ভাওয়ানান বলে, হ্যাঁ ঠিক আছে, বলেছে চলে যায়। আর এইদিকে দেখতে পাই কেউ চুপিসারে ওই ব্যাগ আর জুতোটা ওখান থেকে তুলে নেয়। তো এরপরে ভাওয়ানান দোকানে এসে একটা বড় টর্চ লাইট কেনে। তো ভাওয়ানান চলেই যাচ্ছিল, সেখানে সচিন আসে। সে বলে, বাড়ির ব্যাপারটা বাদ দাও, আমার খোঁজে কিন্তু ভালো ভালো ছেলে আছে, মেয়ের বিয়ে দেবে নাকি? ভাওয়ানান বলে, আমার মেয়ে এখনো পড়ছে, ওসব বিয়ে এখন দেবো না। তো ভাওয়ানান যখন বাড়ি ফিরছিল রাস্তায় ডিএসপির সঙ্গে দেখা হয়ে যায়। ডিএসপি তাকে দেখে বলে, ভাওয়ানান এই নাও আমার স্ত্রীর কার্ড, ও একজন মনোবিদ, ওকে দেখিয়ে নিও। ভাওয়ানান বলে, স্যার আমি তো মানসিক রোগী নই, আমাকে দিচ্ছেন কেন? আপনার ওই বাড়ির ভ্রম মাথার থেকে দূর করুন। আমাদের একটা লোক পাঠিয়েছিলাম আজকে, ওখানে কোনো ব্যাগ জুতো সে পাইনি। তো ভাওয়ানান পুলিশকে আর কিছু না বলে সেখান থেকে চলে আসে। তো এইদিকে অ্যান্টনি ভাওয়ানানদের বাড়িতে আসে এবং ভাওয়ানান আছে কিনা জিজ্ঞাসা করে। দুর্গা বলে, না বাবা তো কাজে গেছে। ও ঠিক আছে, আসলে বলো আমি এসছিলাম। তো সে যখন চলে যাচ্ছিল, দুর্গা তখন গাড়ির মধ্যে ওই ব্যাগ আর জুতো দেখতে পায়। সে তো বুঝতে পারে এটা তার বান্ধবীর ব্যাগ। তো সে কিছু বলার আগেই অ্যান্টনি গাড়ি নিয়ে তাড়াতাড়ি চলে যায়। তো রাত্রেবেলা ভাওয়ানান বাড়ি আসলেই দুর্গা তাকে বলে যে একটা পুলিশ অফিসার তোমার সঙ্গে দেখা করতে এসেছিল এবং তার গাড়ির মধ্যে আমি সিনসির ব্যাগ আর জুতো দেখেছিলাম। তো ভাওয়ানান এবারে বুঝতে পারে ওটা যদি সিনসির ব্যাগ হয়ে থাকে তাহলে সে পালায়নি, ওই বাড়ির মধ্যেই ওর সঙ্গে কিছু না কিছু করা হয়েছিল। আর ব্যাগ যদি উদ্ধার হয়ে থাকে তাহলে পুলিশ তার সঙ্গে মিথ্যা বললো কেন? তো রাত্রেবেলা শুয়ে শুয়ে ভাওয়ানান তার স্ত্রীকে বলছে, আমি এটা খুব বুঝতে পারছি আমার মেয়ের ওপরেও কারো নজর পড়েছে, কিন্তু আমি বেঁচে থাকতে আমার মেয়ের কিছু হতে দেব না। কিন্তু ততক্ষণে তার স্ত্রী ঘুমিয়ে পড়েছে, তার কথা শুনতেই পায়নি। তো পরের দিন সকালে ভাওয়ানান অ্যান্টনির কাছে আসে, যদি কোনো কাজ টাজ হয় এই আর কি, মানে অবসর সময়ে যদি কোনো কাজ হয়, এবং আরো টুকটাক কিছু কথা বলে। কিন্তু ভাওয়ানান তেমন কিছু সন্দেহজনক ব্যাপার অ্যান্টনির মধ্যে দেখতে পায় না। আসলে সে অ্যান্টনিকে সন্দেহ করেছিল। তো তারপরে সে সেখান থেকে চলে আসে এবং সচিনকে 2000 টাকা দিয়ে বলে, বুঝলে আমার মেয়েকে তো বিয়ে দেবো, কিন্তু একটা সমস্যায় পড়েছি, আমার মেয়ে প্রেম করছে, আমি ওই ছেলেটার সম্পর্কে জানতে চাই, ও কেমন, কি করে না করে, ভালো কি খারাপ। সচিন বলে, ছেলেটাকে? ভাওয়ানান বলে, কনস্টেবল অ্যান্টনি। সচিন বলে, ওকে তো আমি চিনি, ওদের বিশাল প্রপার্টি আছে, বছর 10 আগে একটা দুর্ঘটনায় ওর বাবা মা মারা যায়, তবে মানুষটা ভালো, আর ইনফরমেশন পেলে পরে এসে জানিয়ে দেবো, বলেছে চলে যায়। তো ভাওয়ানান হোটেলে নিউজ পেপার পড়ছিল এবং সেখানে একটা খবর দেখে ওই জেলের সেই লোকটি জেল থেকে পালিয়ে গেছে, সে আসলে মেয়েদের সঙ্গে সম্ভোগ করে মেরে ফেলে। ভাওয়ানান ভাবছে তাহলে এ নয় তো। সে এইবারে তার গ্রামের এক বন্ধুকে ফোন করে আর বলে, ভাই একটা সমস্যায় পড়েছি। বন্ধুটি বলে, কি লোকজন নিয়ে যাবো নাকি? ভাওয়ানান বলে, না না তুই একাই আয়। তো একটু পরেই সেখানে সচিন আসে। আসলে সে অ্যান্টনির ব্যাপারে ইনফরমেশন জোগাড় করেই এসছে। তো সে বলে অ্যান্টনির কলেজ লাইফে একজনের সঙ্গে সম্পর্ক ছিল, তো তার গার্লফ্রেন্ডকে গণধর্ষণ করে মেরে ফেলা হয়েছিল। তো তারপরে অ্যান্টনি মানসিকভাবে খুব ভেঙে পড়ে। তো তারপরে সে অনেক ডাক্তার দেখিয়ে সুস্থ হয়ে ওঠে। তো ভাওয়ানান বাড়ি আসে এবং এই ব্যাপারটা নিয়ে সে ভাবতে থাকে। সে ভাবে সে যেই ব্যক্তি হোক না কেন, পরবর্তী টার্গেট আমার মেয়েই হবে, সুতরাং সে আমার মেয়ে পর্যন্ত পৌঁছানোর আগেই তাকে আমার কাছে পৌঁছে যেতে হবে। তো পরের সিনে দেখতে পাই ভাওয়ানানের বন্ধু চলে এসছে এবং তারা থানার উপরে নজর রেখেছে, তাদের মনে হচ্ছে কোনো পুলিশই এর সঙ্গে যুক্ত। তো ভাওয়ানান তার বন্ধুকে অ্যান্টনির ওপর নজর রাখতে বলে। তো ভাওয়ানানের বন্ধু একদিন দেখে অ্যান্টনি একটা মেয়ের সঙ্গে গল্প করছে, হ্যাঁ সেই পিয়াসি। কারণ আমরা প্রথমেই দেখেছি পিয়াসিকে যে যতই বুক পকেটে রাখুক না কেন, পিয়াসির তো পিছনের পকেটই পছন্দ, ওই জন্য পুলিশ দেখে সে আর না করতে পারেনি, মালদার পার্টি পেয়েছি ভেবে। তো ভাওয়ানানের বন্ধু সঙ্গে সঙ্গেই এসে ভাওয়ানানকে ব্যাপারটা জানায়। তো তারা জঙ্গলে ওত পেতে অপেক্ষা করছিল, কারণ ভাওয়ানানের সন্দেহ অ্যান্টনি ওই মেয়েটিকে এই বাড়িতেই নিয়ে আসবে আর এটা হাতে নাতে ধরে ফেলবে। কিন্তু বেশ কিছুটা সময় কেটে গেলেও অ্যান্টনি সেখানে আসে না। তো এরকমই কিছু মুহূর্ত পরে অ্যান্টনি গাড়ি করে এখানে আসে এবং গাড়ির মধ্যে আমরা পিয়াসিকে দেখতে পাই, সে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো অ্যান্টনি এইবারে ব্যাগটা কাঁধে নিতেই আমরা বুঝতে পারি এই ব্যাগটা আসলে সেই ব্যাগ যেদিন সিনসিয়া জিজু জঙ্গলে এসেছিল, তারা দেখতে পেয়েছিল পাশেই পড়েছিল। তো এবারে অ্যান্টনি পিয়াসিকে কাঁধে নিয়ে একটা কবরস্থানের কাছে আসে এবং সমাধির ওপরের ডালাটা সে খুলে ফেলে এবং তার মধ্য দিয়ে সুড়ঙ্গ পথে সে চলতে থাকে এবং সেই সুড়ঙ্গ গিয়ে উঠেছে ওই বাড়ির মধ্যে। আসলে সে বাড়ির সামনে দিয়ে নয়, এই গুপ্ত পথ দিয়েই সে যাতায়াত করে। তো সে পিয়াসিকে মেঝেতে রেখে সে কেমন সাইকোর মতো আচরণ করতে থাকে এবং একটা মেয়েদের পোশাক পরে নেয়, হ্যাঁ সেই সাদা পোশাক যেটা জিজু সেদিনকে দেখতে পেয়েছিল।
তো সে পিয়াসির সামনে বসে কেমন একটা আচরণ করতে থাকে। আসলে অ্যান্টনির গার্লফ্রেন্ডকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছিল না, সে আঘাত এখনো তার মধ্য থেকে যায়নি, ওই জন্য সে অন্যদের গার্লফ্রেন্ডকে ধর্ষণ করে মেরে ফেলে। তো পিয়াসির জ্ঞান ফিরছে দেখে অ্যান্টনি পিয়াসির মুখে স্প্রে করে দেয় এবং সে আবারও অজ্ঞান হয়ে যায়। তো এরপরেই অ্যান্টনি সেইটা করতে উদ্ধত হয়, আর তখনই দরজা খোলার আওয়াজ শুনতে পায়। সে দেখতে পায় বামানান এসছে। অ্যান্টনি বলে, আরে বামানান, এসো এসো, আমিও ভেবেছিলাম একদিন তোমার সঙ্গে এখানে আমার দেখা হবেই। তো বামানান মেয়েটিকে দেখে আর মাথা ঠান্ডা করেই বলে, স্যার আপনার সঙ্গে আমি ঝামেলা করতে আসিনি। অ্যান্টনি বলে, কি তবে ভূত দেখতে এসছো? বামানান বলে, না না, আপনাকে আমি মেয়েটি ভিতরে আনতে দেখলাম তো তাই আসলাম। আসল কথা হচ্ছে মেয়েটিকে দেখে আমিও লোভ সামলাতে পারলাম না, তাই যদি একটু ভাগ হতো আসলাম। অ্যান্টনি বলে, ও আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না, সব ছেলের মধ্যেই কম বেশি মেয়েদের প্রতি লোভ থাকেই। এসো তুমিও বসে পড়ো, একসঙ্গেই তাহলে শুরু করা যাক। তো বামানান বসে বলে, আমার একটা শর্ত আছে। অ্যান্টনি বলে, কি? বামানান বলে, আমার মেয়েকে কিছু করা যাবে না, ওর উপরে আপনার নজর আছে আমি বুঝতে পেরেছি। অ্যান্টনি বলে, তোমার মেয়ে ভাগ্যবান, ওকে কতবার ফলো করলাম, একবারও বাগে পেলাম না। যাই হোক, তবে শুরু করা যাক। তো এখানে সিন কাট হয়ে যায়। সকালবেলা দেখতে পাই বামানান তার মেয়েকে নিয়ে কলেজে দিয়ে আসে। এইদিকে বামানানের সেই বন্ধুটিকে দেখতে পাই, সে ফিরে যাবার প্রস্তুতি নিচ্ছে। একটু পরেই সেখানে বামানান আসে। তো সে বামানানকে বলে, আমি বাড়ি যাই নাকি? বামানান বলে, কাজ তো মিটে গেছে, চলে যা, আবার দরকার পড়লে ডাকবো। তো বামানানের বন্ধু বলে, আচ্ছা ওই ঘরের মধ্যে কি করেছিলে তুমি? আমি তো ব্যাপারটা বুঝলাম না, আর শিগগিরই বলো, নয়তো আমার পেটের ব্যথা হজম হচ্ছে না। তো সিন একটু ফ্ল্যাশব্যাকে যায়, মানে ওই রাত্রেবেলা বামানানকে দেখতে পাই সে মেয়েটিকে ঘুরে ঘুরে ভালো করে দেখছে এবং মাঝে মধ্যে তাকে স্পর্শও করছে। তো বামানান এবারে মেয়েটির মুখটা নিজের মুখের কাছে ধরে বলে, আচ্ছা কি মারা গেছে নাকি? অ্যান্টনি সেটা দেখতে যাবে, এই সুযোগেই ওই স্প্রেটা তুলে বামানান অ্যান্টনির মুখে মারে, কিন্তু বিধি বাম হয়ে দাঁড়ায়। ততক্ষণে স্প্রে শেষ হয়ে গেছিল। অ্যান্টনি তখন হাসতে থাকে আর বামানানকে এক লাথি মেরে সেখান থেকে সরিয়ে দেয়। অ্যান্টনি বলে, আমি জানতাম তুই কিছু একটা করবি, আমাকে কি বোকা পেয়েছিস? তো তাদের মধ্যে এবারে হাতাহাতি শুরু হয়ে যায়। বামানানের অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু সে হারবার পাত্র নয়, কারণ সে হেরে গেলে এই শয়তানটা তার মেয়েকে একদিন এখানে নিয়ে আসবেই, সুতরাং তাকে জিততেই হবে। তো বামানান মেঝেতে পড়ে আছে। এইবারে অ্যান্টনি এই সুযোগে তাকে মারতে গেলে বামানান ওই বড় টর্চের বাড়ি তার মুখে চালিয়ে দেয়। আর টর্চটি যেহেতু অনেক বড় ছিল, তার এক একটা বাড়িতে অ্যান্টনির আর ওঠার ক্ষমতা থাকে না। তো সিন বর্তমানে আসে আর দেখতে পাই বামানান পিয়াসিকে সেখান থেকে উদ্ধার করে এনেছে। পিয়াসি এখনো ঘোরের মধ্যে আছে। বামানান বলে, পাহাড়ি রাস্তায় তুমি পড়েছিলে, হয়তো তোমাকে কেউ ফেলে গেছিল, তুমি এখন পুরোপুরি সেভ আছো, তাই মানুষকে জেনে বুঝে তারপরে বন্ধুত্ব করবে, কাউকে ফট করে বিশ্বাস করবে না। সামনের মুখোশটা হয়তো খুবই ভদ্র, খুবই নিরীহ, কিন্তু ভিতরে কি আছে আমরা কিন্তু কেউ জানি না, সুতরাং সাবধানে চলাফেরা করো। আর বাবা মাকে মিথ্যে বলে কখনো কোথাও যেও না, কারণ প্রকৃতপক্ষেই তোমার বাবা মাই তোমাকে সব থেকে বেশি ভালোবাসে। তো এরপরে বামানান মেয়েটিকে তার বাড়িতে ছেড়ে দিয়ে আসে। তো এর পরের সিনে দেখতে পাই বামানান তার গাড়ি নিয়ে জঙ্গলের মধ্যে চলে আসে। তারপরে ব্যাগ থেকে একটা মোমবাতি ও একটি দেশলাই বার করে। তো তারপরে সে জঙ্গলের মধ্যে একটা পুরাতন কবরের পাশে আসে এবং সেখানে মোমবাতিটা জ্বালিয়ে রাখে। তো তারপরে সে কবরের ওপরে পা তুলে দেয়, কিন্তু কেন? তো এরপরে সিন কবরের মধ্যে যায় এবং কবরের মধ্যেও আমরা অ্যান্টনিকে দেখতে পাই। তো কিছুক্ষণ পরে অ্যান্টনির স্মার্ট ওয়াচে অ্যালার্ম বেজে ওঠে এবং অ্যান্টনিকে দেখতে পাই সে জেগে ওঠে। তার মানে সে বেঁচে আছে, মানে সে জ্যান্ত অবস্থায় কবরের মধ্যে। তো যথারীতি অ্যান্টনি এইবারে কবরের মধ্যে ছটফট করতে থাকে, কারণ তার শ্বাসকষ্ট হচ্ছে। তো ওপরে বামানানকে দেখতে পাই সে একটা ফিকে হাসি দেয়, কারণ তার মেয়েকে অ্যান্টনির হাত থেকে সে বাঁচাতে পেরেছে। শুধু তার মেয়েই নয়, সমস্ত মেয়েকেই সে বাঁচাতে পেরেছে। আর পিছন থেকে ব্যাকগ্রাউন্ড ভয়েসে বলতে থাকে, অ্যান্টনিকে জ্যান্ত কবর দেওয়ায় বামানানের জীবন থেকে সমস্ত সমস্যা চলে যায়নি, আরও সে বড় সমস্যার মধ্যেও পড়তে চলেছে। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়, মানে এই গল্পের এখনো পার্ট 2 আসতে চলেছে। তো পার্ট 2 আসলে অবশ্যই এই চ্যানেলে গল্পটি পেয়ে যাবে। আর এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।